দর্শক, আজ আলোচনা করব দিল্লি কেন ঢাকার অনুরোধ রাখলো না। দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স, ক্ষুব্ধ ঢাকা। চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে আজ যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক রাশেদ হায়দার। হায়দার ভাইকে স্বাগত জানাই। এরপরেই শুরু করছি। দর্শক, আমরা ভূমিকা দিতেই তো সাধারণত করি না। রাশেদ হায়দার ভাই, গতকাল দিল্লিতে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন। বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করে ভারত সরকার তাকে এ প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে। ফলে ঢাকা তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। প্রশ্ন হলো, দিল্লি কেন ঢাকার অনুরোধ রাখলো না? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, এবং ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে শুনছেন। যদিও আমার ভাই প্রথমে আমার নামটা উচ্চারণ করার আগে আমাদের সকলের জিন্দা পীর ফরিদ ভাইয়ের কথাটা এনেছেন, তো উনি আজকে আমাদের সাথে নেই। তো ওনার জায়গাটা আমি তো নিতে পারবো না, তবে চেষ্টা করি যে ওনার সমকক্ষ হওয়ার তো দুঃসাহস করি না, কাছাকাছি অন্তত যেতে। তারপর আপনাদের ভালোবাসা আছে, এই জন্যই যেতে পারি। মানে আপনারা জটিল প্রশ্ন করছেন যে শেখ হাসিনাকে গণমাধ্যমের সাথে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ এবং ভারত সরকার কেন দিলেন। প্রশ্নটা এটা আসলে একটা জটিল প্রশ্ন। চেষ্টা করবো আপনাদেরকে মনোপুত করার মতন যদি কিছু বলা যায়। মূল ব্যাপার হচ্ছে, দেখ, গণমাধ্যমের স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি, গণমাধ্যম মুক্ত। গণমাধ্যম মানে যেমন একটা দেশে 4-5টা স্তম্ভ আছে, তার মধ্যে একটা হচ্ছে গণমাধ্যম। শিক্ষক যেমন বলা হয় জাতির মেরুদণ্ড, শিক্ষক তার ছাত্রদেরকে শিক্ষিত করে একটা জাতি গঠনে সাহায্য করে, তাই শিক্ষক জাতির মেরুদণ্ড। আর মুক্ত গণমাধ্যম এটা হচ্ছে মানুষের মনের কথাটা বলে, তার উপরে কেউ গলা চিপে ধরতে পারে না, মুখ বন্ধ করতে পারে, সে সমাজের সমস্ত খুঁটিনাটি তুলে ধরবে। তো এই চর্চাটা আমাদের দেশে খুব একটা আগেও ছিল না, আর এখন তো নাই বললেই চলে। এখন একদমই নাই, কারণ এখন গণমাধ্যম আমরা গত 24 মাসে দেখলাম যে একটা নিউজ করে ওইটাকে 50 বার এডিট করতে, হেডলাইন এডিট করতে, এইসব ঘটনাও দেখেছি গত 24 মাসে। আর ভারতে হচ্ছে, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ওদের ওইখানে হাজার হাজার পত্রিকা আছে, আমাদের দেশেই আছে কয়েকশো পত্রিকা, ছাপানো পত্রিকা, অনলাইন, তারপরে টিভি চ্যানেল মিলে। ভারতে এটা কয়েক হাজারের উপরে। এবং ওইটা এমন এক অবস্থা যে ভারতের এই পত্রিকাগুলো ওরা স্বাধীন, ওরা কিন্তু সরকার বিরোধী কথাবার্তা লেখে, সরকারের পক্ষে লেখে, সব মানে ওদের ইচ্ছে, ওরা যেটা পাবলিক থেকে পায় সেটাই। কালকের যে প্রোগ্রামটা, যেটা ফরেন্স ক্লাব, সাংবাদিকদের ফরেন্স ক্লাব, এটা এশিয়ান ফরেন্স ক্লাব। তার মানে এখানে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, ভারত আছে, মায়ানমার আছে, এশিয়ার সব, সাউথ এশিয়ার সবগুলো একটু যদি লক্ষ্য করেন, কালকে দেখবেন যে এটা আসলে সাউথ এশিয়ান সংবাদ সম্মেলন হয় নাই, এটা হয়ে গেছে ওয়ার্ল্ড সাংবাদিকদের, মানে সারা পৃথিবীর সাংবাদিকদের। কারণ হচ্ছে যে শেখ হাসিনাকে স্প্যানিশ সংবাদ মাধ্যমের একজন জিজ্ঞেস করছে প্রশ্ন, সরাসরি এটা লাইভেই দেখবেন, রয়টার্স এর জিজ্ঞেস করছে, বিবিসি থেকে জিজ্ঞেস করছে, মানে একটা হরিলুট কারবার চলছে গতকাল। এবং যতটুকু আমি বেশ কিছু সাংবাদিকরে কথা বলেছিলাম, তার মধ্যে একটা প্রখ্যাত সাংবাদিক, নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী, ওনাকে যখন বললাম যে দাদা আপনি ভেতরে যাচ্ছেন কিনা, মানে ভেতরে গেলে উনি লাইভ করবে, আমি ওটা নিব, তখন উনি বলে যে রাশেদ ভাই আমি তো ভেতরে যাওয়ার চান্সই পাইনি। হ্যাঁ, বলেন কি, আপনাকে ঘাট ধরে বাইর করে দিচ্ছেন নাকি, শয়তানি করে বললাম। তখন উনি বলে যে ভাই এটা আমার বোকামি হয়েছে, আমি প্রথমে যখন দাওয়াত পাইছি ওই সময় আমি রেজিস্ট্রেশন করার জন্য একবার ঢুকলাম, ঢুকে দেখলাম যে না, ওপেন রেজিস্ট্রেশন, ওপেন, খুব সুন্দর, সব করা যায়। আমি মনে করলাম যে 24 ঘন্টা 2 দিন পরে করব, কত আর লোক হবে, 350 সিট ক্যাপাসিটি ওই ইয়েতে। উনি মিটিং গেছে 5 তারিখ, করে 3 তারিখ রাতের থেকে আর পারে না ঢুকতে। তখনই উনি আমার ফোন দিয়া বললেন যে ভাই তুমি কি জানো কাহিনী কি হয়েছে? আমি বলছি কি হয়েছে? বলে যে এরর দেখাইতেছে কেন। আমি ঢুকে দেখলাম আমার এখানে এরর দেখায় 404। তখন আমি বললাম আমি একটু যাই না দেখি। তখন আমি ফোন দিলাম আরেকজনকে, যেটা আপনার এই আপনার প্রেস, যারা প্রোগ্রামটা করছে তাদের গভর্নিং বডির একজন, আয়নজিৎ সেন, ডক্টর আয়নজিৎ সেন, ওনাকে ফোন দিলাম। তখন উনি বলতেছে ভাই তোমাদেরকে তো আমি আরো 5 দিন আগে পাঠাইয়া দিছিলাম, এখন তোমরা এসে আজকে রাতে আমার ফোন দিতেছ, কালকের দিন পরশু দিন প্রোগ্রাম, 404 দেখাবে না? আমাদের ক্যাপাসিটি হচ্ছে যে 350 জন, তার মধ্যে ধরো 300 জন যদি সাংবাদিক থাকে, বাকি আরো আমাদের বডির লোকজন আছে না, ওদের স্পেস আছে, সব মিলে অলরেডি 305 জন বুকড, এখন আর 0। 3500 অলরেডি আমরা ইমেল রিসিভ করছি, তারা ঢুকতে চাচ্ছে, কিন্তু কাউকে দেওয়া সম্ভব হচ্ছে না। হইলো ভাই?
কাহিনী হইলো তার মানে কেউ ঢুকতে পারলো না। এখন দেখেন এই এটার উপর তো সরকারের কোনো হাত নাই, ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো হাত নাই, এটা ইন্ডিয়ান প্রেস ক্লাব বা ইন্ডিয়ান অমুক তমুক এরা কেউ না যে এই অবস্থা হবে। ইন্ডিয়ান সরকারের কোনো হাতই ছিল না যে এটা বন্ধ করবে, কারণ এটা তো ইন্টারন্যাশনাল মিডিয়াতে যাচ্ছে, তারা কিভাবে, তারা তো মুখ বন্ধ করবে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে যন্তর মন্তরের এই মিছিল মিটিং, মোদিরে ল্যাংটা করে ফেলা, বিচ্ছিরি ভাষা উচ্চারণ করা, সেটাও তো গভর্নমেন্ট বন্ধ করে নাই। জনগণের দাবিতে আপনার শিক্ষামন্ত্রী পদত্যাগ হয়েছে, জনগণের দাবিতে 20 জন ছাত্র যারা আত্মহত্যা করেছিল তাদেরকে 1 কোটি টাকা করে দেওয়া হয়েছে, জনগণের দাবিতে ছাত্রদের বিরুদ্ধে যেসব মামলা ছিল ওগুলো সব তুলে নেওয়া হচ্ছে। এবং আপনি যদি এখন মিডিয়াতে দেখেন যে অনেক ছাত্রছাত্রীর বাবা মায়ের ভিডিও চলে আসছে, বাবা মা তাদের ছেলে মেয়েদের মারতেছে যে তুমি তো শিক্ষা গ্রহণ করতে গেছো, তুমি তো স্টুডেন্ট, তুমি যাইয়া ওখানে এইসব বিচ্ছিরি শব্দ উচ্চারণ করছো কোত্থেকে, তুমি তো আমাদের নাক কাটায় বেছো, তুমি সরকার প্রধানকে গালি দিছো সেটা ব্যাপার না, কিন্তু তুমি বিচ্ছিরি শব্দ এগুলো উচ্চারণ করছো কোত্থেকে, এ হচ্ছে যে সিচুয়েশন। কিন্তু ওইখানে কি আপনি কি দেখছিলেন কোন কাটিং করতে বা সরকার পত্রিকা বা মিডিয়াকে চাপ দিতে যে এগুলো বলা যাবে না? বলে নাই। সরকার বিরুদ্ধে অনেক প্রচারণা চলে, মিডিয়াকে চাপ দেয় না ভারত গভর্নমেন্ট। ঠিক ভারত গভর্নমেন্ট সেই কথাটা বলছে যে এইখানে আমাদের কোনো হাত নাই, এটা সরকার নির্ধারণ করে নাই, প্রেস উইংস, প্রেস মিডিয়া, ডিপ্লোমেট উইংসরা করছে, সেখানে আমরা কিভাবে এটা বন্ধ করব, চুক্তিগত ব্যাপার, এটা একদম 100%। রাশেদ হায়দার ভাই, ওইখানে আপনি যেটা বললেন যে ওটা শুধু সাউথ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ওটা সারা তাবৎ পৃথিবীর সকল মিডিয়া সেখানে চলে আসছে। দিল্লি মূলত সাউথ এশিয়া না সারা পৃথিবীর একটা কি বলে মিডিয়ার হাব, সংবাদ মিডিয়ার হাব, বিশাল একটা হাব সেটা দিল্লি। তো এই দিল্লির সেখানে এই যে সিএনএন আসলো, রয়টার্স আসলো, কি বলে ডয়েচে ভেলে আসলো, বিবিসি আসলো, আরো পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব চ্যানেলগুলো সেখানে অলরেডি চলে আসছে। ভারত সরকার নিজের দেশীয় কোনো মাধ্যম হলে হয়তো চুপি চুপি কাউকে রিকোয়েস্ট করতেও পারতো, বাট এই যে বিদেশি যেই মাধ্যমগুলো সেগুলোকে তারা যদি নিষেধ করতো সেখানে যেও না, কিংবা এই প্রোগ্রামটা ক্যান্সেল করার জন্য সরকার আন্ডারগ্রাউন্ডে প্রেসার করতো, তাহলে ভারতের ভাবমূর্তি কি বিশ্বব্যাপী কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতো? এই রাশেদ হায়দার। মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে বাংলাদেশ সরকার যখন প্রেসার ক্রিয়েট করছে, 3 দিন আগে থেকে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠিপত্র চালাচালি করছে এবং প্রায় 270 জন সাংবাদিকের কাছে আমাদের বাংলাদেশ এম্বাসি চিঠি দিছে যাতে এই প্রোগ্রামে না যায় এবং এই প্রোগ্রামটা না হওয়ার প্রতিবাদ জানায়, কারণ তারা দেখাইছে যে শেখ হাসিনা একজন পলাতক সন্ত্রাসীর মতো দেখাই আলাপ করছে, কোন মিডিয়া সেটা নেয় নাই হাতে। এখন এবং সর্বশেষ একটা চাপ দিছিল ভারত সরকারকে যে যদি এই মিটিং হতে হয় তাইলে তারেক রহমান ওনার দেশের ব্রিক্স সম্মেলনে যোগ দিবে না এবং সম্পর্ক খারাপ হবে। আপনার কি মনে হয় না যে ভারত সরকার সামান্য হলো চিন্তা করছিল যে এটা একটু বন্ধ করা যায় কিনা দেখি? হয়তো চিন্তা করছে, কিন্তু পরবর্তীতে কেন করে না জানেন? সরকার চিন্তা করছে কে ফোন করবে, ধরেন মাসুদ সাহেব ফোন করলো রাশেদ সাহেবের যে রাশেদ সাহেব এরকম বক্তব্য দিয়েন না বা এই প্রোগ্রামে যাইয়েন না। রাশেদ সাহেব যে সাংবাদিক সম্মেলনটাকে কইব না যে আমারে স্যার মানা করছে যাইতে না, আমার দেশের সরকার মানা করতেছে, আমি ভাই যাইতে পারবো না, ইজ্জত তো শেষ তখন। সুতরাং ভারত সরকারের মাথায় এটাও চিন্তা ছিল, কারণ এটা ফরেন্স নিউজ পেপার আলাদা একটা সংগঠন, এটা একটা অফিস ভারতে, এটা আপনি নিজেই বলেন যে ভারতে হাব, এটা সাংবাদিকদের একটা হাব, মুক্ত গণতন্ত্রের চর্চা, মুক্ত সাংবাদিকতার চর্চা ভারতে হয়। সেই দেশের সরকার যদি কিছু বলে সেটা পরদিন তো ফলাও করে পত্রিকায় আসবে, এরপর তো আবার শুরু হয়ে যাবে যন্তর মন্তরে আন্দোলন, আবার তো ধরেন বাংলাদেশে শুরু হবে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সব বিষয় চিন্তা করতে হবে আপনারে, যে বাংলাদেশ সরকার প্রচন্ড চাপ দিছে বা ইয়ে করছে, আসলে বাংলাদেশ সরকার এটা চাপ দিত না, এটা তো হচ্ছে যে একদম নোংরা একটা কাজ হয়েছে যেটা বাংলাদেশ সরকার করা উচিত হয় নাই, যে বাংলাদেশ সরকার যেটা করছে এটা উচিত হয় না, আরেক দেশের একটা জায়গায় একটা প্রোগ্রাম হবে সেটা। বাংলাদেশ সরকার, তুমি তোমার দেশে যখন এই যে সার্জিও গোর ভারতীয় অ্যাম্বাসেডারের সাথে দেখা করে 2 ঘন্টা কথা বলে, সেখানে তুমি সার্জিও গোরকে জিজ্ঞাসাবাদের জন্য তো নিয়ে যাইতে পারতা, প্রয়োজনে হ্যান্ডকাপ পরে সার্জিও গোরকে নিয়ে যাইতো, তোমার দেশে ছিল তো, এই কিরে বেটা তুই আমার দেশে এসে আমার অনুমতি না নিয়ে করস কেমনে, ওইটা পাইলা না। বাংলাদেশের লোকজনের অবস্থা দেখেন, লোকজন বলবো না, এগুলা মৌলবাদীদের অবস্থান দেখেন। এই যে আপনার আমেরিকার একজন আছে না, সেনা কর্মকর্তা, নৌবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা, যার উপর ইন্টারন্যাশনালি ব্লেম আছে যে টমাহক মিসাইল মাইরা 168 জন
ইরানের বাচ্চা হত্যা করার, স্কুলের ভিতরে যে বোমা মেরা দিছে তার নির্দেশে, তার দেখানো পথে। কই সে আইলো, তোমরা তো বাইতুল মোকাররমে একটা শিশু হত্যার জন্য মিছিল করতে পারলাম, এটা পারলা না। ওইখানে সাংবাদিকরা ভারতের একটা ক্লাব ভাড়া নিয়ে তারা কি করবে, এটা বন্ধ করতে হবে। আপনাকে শেখ হাসিনার কথা কি ওইটা বন্ধ করলে কি শেখ হাসিনার কথা বাংলাদেশে বলছে না যে প্রচার করতে পারো না? এমনকি গতকাল তো দেখলাম যে আপনার যে কষা জাহিদ উপদেষ্টা, তিনি বললেন যারা যারা লাইক দিছে, যারা যারা এই ভিডিও দেখছে তাদের ব্যাপারে তদন্ত চেয়ে সবার বিরুদ্ধে মামলা হবে। আরে ভাই, আপনি আপনার দেশে কি করবেন? আপনার দেশের নোংরামি আপনি আরেক দেশের উপর বসাই দিবেন, এটা তো হয় না। এটা নিবে কেন? কোন সুস্থ স্বাভাবিক দেশ কি নিবে? নিবে না। এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে আপনি একটা দেশ, এবং চিঠিটাতে কি লেখা আছে আপনি যদি পরিষ্কার পড়েন, সেখানে বলছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত এইসব চেষ্টা চালাইতেছে। তার মানে কি আপনি যুদ্ধে যাবেন? মানে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ, অনেকটা এই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে। রাহাসুরা, তবে আপনাকে একটু বলি এই প্রসঙ্গে, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর সরকারের এই বিবৃতিটাকে ব্যাখ্যা করেছেন বিশেষ কিছু পয়েন্টসে, আরো অনেকেই করেছেন, এবং অনেকে জানতে চেয়েছেন যে সরকারকে এই বিবৃতিটা লিখে দিয়েছে কারা। এই বিবৃতিটা কোনোভাবেই কূটনীতিক বিবৃতি হতে পারে না, এতে ডিপ্লোমেসির কোনো কিচ্ছু নেই। ওই বিবৃতিগুলোতে এমন এমন শব্দ প্রয়োগ করা হয়েছে, এমন ভাবে বলা হয়েছে যেটা একদম মানে খুবই আপত্তিকর। এভাবেই বলা হয়েছে। কিছু কিছু শব্দ চেঞ্জ নিয়ে আসলে হয়তো ওটা খুব শ্রুতি মধুর হতো, বা তার ডিপ্লোমেসি থাকতো, বা এটা ডিপ্লোমেটিক বক্তব্য হিসেবে খাওয়ানো যেত। কিন্তু এই বক্তব্যটার ভাষা খুবই রূঢ়, এবং এটা কূটনৈতিক সুলভ হয়নি, এমনটাই অনেকে সমালোচনা করছেন। জি, আপনি নিশ্চয়ই বিষয়টা খেয়াল করেছেন। বিষয়টা এটা আনিস আলমগীর ভাই যা বলেছেন 100%। এবং ঘটনা হচ্ছে কি জানেন, আমাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা বা ইংলিশের দক্ষতায় আমরা তো বিশ্ব সেরা। আমাদের বিভিন্ন যে বাচ্চা নেতারা দেখছেন ইংলিশে যখন কথা বলে তখন ইংলিশের বিষয়টা ভাষাগত বিষয় না, বিষয়টা ভাষা তো আমরা এই যে কথা বলছি, বাট এটা তো আমাদের ডিপ্লোম্যাটিক ভাষা না। ডিপ্লোম্যাটিক ভাষাটাই হচ্ছে ভিন্ন। না, আমি আপনাকে যেটা বুঝাইতে চেষ্টা করতেছি সেই জায়গাটায় আসছি। মানে যে আমাদের বাচ্চা নেতাদেরকে অনেকের দেখছেন যে টিভি স্ক্রিনে লিখে দিছে, ওইটাও পড়তে পারে না, কিন্তু ওনারা নাকি বিভিন্ন স্টুডেন্ট পড়ায় 1000 কোটি টাকা কামাইতো। এখন একটা শব্দ বলি আমি, তাহলে আরো ক্লিয়ার হবে না। দেখো, দেখো, যদি বাংলায় বলি দেখো, দেখো বলতে আপনি কি বুঝেন? যে এটা দেখো, এই তো। এখন আমি যখন প্রথমে ফ্রান্সে আসলাম তখন মেট্রোতে উঠার পর দেখি যে বিভিন্ন জন কথা বলতে বলার সাথে একটা শব্দ উচ্চারণ করে দেখো। আমি দেখো, আমি দেখতেই তো আছি, কিরে ভাই এরা খালি দেখো দেখো কয় কেন? সব কথার পরে দেখো। পরে একজন ভাষা জানে তারা জিজ্ঞাসা, ভাই দেখো দেখো তো বাংলাদেশের কথা, দেখো দেখো মানে তো দেখো, আমি তো দেখতেছি। এবার তারপরে আমার দেখো ভাই এটা কি? তখনও বলছে দেখো এই শব্দটার অরিজিন ফরাসি বাংলা হচ্ছে যে মানে তুমি বুঝতে পারছো কিনা, তুমি বুঝতে পারছো কিনা এই শব্দটা। দেখো শব্দটা মানে হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা, আপনারা দেখতে কয় নাই। এখন ইংরেজি ভাষার ভিতরও শব্দের নাউন প্রনাউন ভার্ব অ্যাডজেক্টিভ যদি না মিলান, এইটাটা ওইটা ওইটাটা এইটা আগে পরে হয়ে গেলে তখন পুরো সেন্টেন্সই উল্টি যায়। এবং এটা ইন্টেনশনালি, যে বা যাহারা এই লেটারটা লিখে দিচ্ছে তারা ইন্টেনশনালি লিখে দিচ্ছে। এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর ওখানে পুরো চিঠির উপরে যে জিনিসটা লেখা হয়েছে এইটাকে 13 বার এডিট করা হয়েছে, 13 বার। প্রতিবারই কোথাও না কোথাও শব্দগত শব্দ চয়নে ভুল। ঘটনা হচ্ছে ভাইরে, আপনি যখন বলবেনই, আপনি যখন কাউরে এটা দিবেনই, আবার এটা ফেসবুকে প্রচার করে দিবেন, তখন তো আপনারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি বললেন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত, আপনি এটা বলে তো মনে হয় একরকম যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন, একরকম যুদ্ধ হয়ে গেল তো। এটা তো ঠিক না। পাশাপাশি একটা রাষ্ট্র দেখেন, আজকে বেলারুশ রাশিয়ার পাশে আছে, বেলারুশ স্বাধীন রাষ্ট্র। এরপরে বেলারুশের সাথে কেউ কথা কইতে সাহস পায় না, কেন? কয়ে ভাই রাশিয়া আছে। আমাদের পাশে ছিলাম আমরা ভারত, যার কারণে আমাদেরও ভয় পেতে কিছু কইলে যদি ভারত যদি হাত দেয়। এখন আর সেই চিন্তা কারণ নাই, ভারত কিছুই করবে না, কারণ ভারতের প্রচুর বেইজ্জতি করতেছে। তাই বলে এমন না যে ভারতের বাংলাদেশকে দরকার নাই বা বাংলাদেশের ভারতকে দরকার না, না, দুইটাকে দুই দিকেরই দরকার আছে। ভারত যেমন আমাদের দরকার আছে, আমাদেরও তেমন ভারতের দরকার আছে। কেউ কারো ছোট না, কারণ বাংলাদেশ কারো ফকির নিও না, রাইজিং টাইগার ছিল। বাংলাদেশের উন্নতি যদি আরো হয়, ভারতও চায় নাই যে বাংলাদেশ গরিব হোক, ভারতও চাইছে বাংলাদেশ উন্নতিকে। তো লাভটা কি জানেন? ওনাদের 7 সিস্টারের কিছু লোকজন তো আমার এখানে কাজ করে যায়, খাইয়া দেয়া বাইচা থাকতো। এটা কিন্তু টেকনিক।
চায়না কি করলো? চায়না বাংলাদেশে একটা নির্দেশনা দিল যে ঠিক আছে আপনারা যত মাল পারেন সব চায়নাতে পাঠান, জিরো ট্যারিফ, 1 পয়সা দিতে হবে না। আমরা কি করছি জানেন? বগলের নিচে হাত দিয়ে ডাক ডাক ম্যাডাম বাজাইছি। ও ভাই পাঠাইতে যাই তার কিছু পাঠাইতে না, কারণ কি জানেন? একটা শার্ট পাঠাবেন, এটার দাম চায়নাতে আপনার চেয়ে কম। লুঙ্গি তোয়াইলা যাই পাঠাবে সবই তো চায়না তৈরি করে, এবং চায়না ছোট ছোট ফ্যাক্টরি, বিশাল বিশাল এক এক গ্রাম এক একটা। শুধুমাত্র তোয়াইলার জন্য একটা গ্রাম আছে যেখানে 1000 টন তোয়াইলা। আপনারা কি করবেন? ট্যারিফ তো জিরো দিচ্ছে, এখন আপনি তো কিছু পাঠাইতে পারেন না। তা চায়না কাছে দেখো, আমি তো বলছি তোমরা ব্যবসা করো, আর তোমরা পাঠাইতে না পারলে, বানাইতে না পারলে আমার কি দোষ? এমন কি জিনিস বানাইবো যেটা চায়নাতে বানায় না? হ্যাঁ, একটা জিনিস বানাইতে পারে, সেটা ঢিলাকুলু আছে না, এইটা বানাইয়া যদি বাংলাদেশ কিছু সাপ্লাই দিতে পারে, এটা চায়নাতে হয়তো কম, উইগুর মুসলমানদের দরকার, এইটা ছাড়া আর তো কিছু দেখি না বাংলাদেশ থেকে পাঠানোর মতো চায় না। লাভ হয়েছে কি? ভারতে আমাদের মাল যায়, ভারতে বহু মাল, 7 সিস্টারের মার্কেট দখল ছিল, 60% উপরে মার্কেট দখল ছিল আমাদের মালে, আমাদেরই মালে দখলে ছিল। কি হইল লাভ? এখন আরেকটা পেস্কি লাগাইলেন, ভারত সরকার এখন চিন্তা করবে, এরাও এখন কড়া জবাব দিবে। এগুলা খুবই খারাপ একটা দিক। আর গতকালকে লাইভ চলাকালীন এবং আজকে এইখানেও অনেক দেখতেছি, অনেক ভাই বললেন যে ভাইয়া এই নেত্রী কিছু ভাষণ বাংলায় দিলে হইতো। আসলে এটা তো ছিল ফরেন্স ক্লাব। এখন পৃথিবীর 70% লোকের ভাষা ইংলিশ, 30% লোকের মধ্যে 25% স্প্যানিশ, 5% ফ্রেঞ্চ। এখন উনি এদের কাছে আসছে, কিন্তু ফ্রেঞ্চ এবং যারা জানে, স্প্যানিশ যারা জানে, তারাও ইংলিশ বুঝে। তাদের সামনে বাংলায় বললে ভাই বাংলায় ট্রাডিকশনের জন্য এক একজনের জন্য আবার এক একটা দিতেই তো লোক। তখন আবার কি তো ওই যে বাংলায় শেখ হাসিনা কি বলছে বাংলায়, এটার আবার যখন ওই বিভিন্ন ভাষায় বলতে হইতো, তখন ওরা যায় ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সিটির মতন হইয়া যাইতো, এমন ভাবে বুঝাইতো মনে হয় শেখ হাসিনা সবাই হুমকি দিতেছে, কইছে যে সবাইকে আমি ঝুলাই দিব। কাহিনী এরকম হইতো, শুধু উনি ইংলিশেরটাই দিছেন। ইংলিশ ওইটা ইয়েটাই ছিল ফরেন্স ক্লাবের জন্য, সেই জন্য উনি ইংলিশে বলেছেন, এটা বাংলাদেশি ক্লাবের জন্য হয়নি। জি, রাশেদ হায়দার ভাই, আমাদের জ্বালানি মন্ত্রী বলেছেন পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশি ডিজেল চেয়েছি। মানে বাংলাদেশে খুব ক্রাইসিস যাচ্ছে, তো এখন আরো বেশি পরিমাণ ডিজেল ভারত থেকে চেয়েছে। আবার ভারত থেকে কাঁচা মরিচ আসছে 2,18,000 মেট্রিক টন। প্রশ্ন হলো সরকার কেন ভারত নির্ভরতা থেকে বের হতে পারছে না? এমনিতে তো খুব পটর পটর করছে, কিন্তু ফাইনালে শেষ বেলায় আমরা শুধু দেখি সব সুবিধা ভারত থেকেই আমরা নিচ্ছি। মানে সুবিধা বলতে কি? সুবিধা বলতে আমরা সহজে স্বল্প সময়ে কম মূল্যে ভারত থেকে পাচ্ছি, কিন্তু আমরা মুখে যে সরকার বা এখন তো পুরা দেশই এক দল, এক হিসাব করতে গেলে তাদের বক্তৃতা বিবৃতিতে যে ভারত বিদ্বেষ, সেটা আমরা প্র্যাকটিক্যালি কেন পাই না? রাশেদ হায়দার, আপনি এইটা দেখেছেন দ্য ডেইলি স্টার, এটা ছিল আপনি ইন্ডিপেন্ডেন্স, ডেইলি স্টার। আমি দি ইন্ডিপেন্ডেন্টের একটা কার্ড দেখাচ্ছি, এটা না, আপনি ডেইলি স্টার দেখাচ্ছেন, আমি ইন্ডিপেন্ডেন্ট দেখাচ্ছি। আবার ডেইলি ডেস্টিনি ওরা নিউজ করেছে আসছে ভারতীয় কাঁচামরিচ দাম কমার আশা 2,18,000 মেট্রিক টন। না, এখন ডেইলি স্টারের মানে ও জি বলুন। আমি ডেইলি স্টারের ইয়েটা নিয়ে, ডেইলি স্টারের যে হেডলাইন, সেখানে বলছে ভারতকে বলেছি পাইপলাইনে আরো বেশি ডিজেল দিতে হবে জ্বালানি মন্ত্রী। কথাটার ভাষা এমন হইলো মনে যেন আমার মাল ওর কাছে আছে, বা ওরা হাওলাত দিয়ে রাখছিলাম, বললাম যে এখন পাঠাবি, তুই মাল এই মুহূর্তে পাঠাবি আমাদের জ্বালানি মন্ত্রী হিসেবে। আর ঘটছে গতকালকে তুমি বললা সার্বভৌমত্বের উপরে হাত, 24 ঘন্টা স্ট্যান্ড থাকতে পারলেন, আবার সেই ভিক্ষার ঝুলি নিয়ে চলে গেছো, আব্বা আপনি আমার তেল দেন। কাঁচামরিচের দাম 400 টাকা হয়ে গেছিল বাংলাদেশে। ভারত যদি এই কাঁচামরিচ না পাঠাইতে, মরিচের দাম 700 টাকা হইতো, 700 হইতো। ভারত থেকে চাইছো, ভারত দিছে কত? 38 টাকা কেজি দরে কাঁচামরিচ পাঠাইছে। পাঠানোর সাথে সাথেই বাজারে 150 টাকা কমছে, মানে 400 টাকা থেকে 150 টাকা, 250 টাকা হয়েছে। হ্যাঁ, 38 টাকায় ভারত থেকে কিনছে, এরপর ট্রান্সপোর্ট আছে, অমুক আছে, তোমাকে সব মিলে না তো 100-120 টাকা পরে, সবার লাভটাপ মিলে। এরপরও 250 টাকা কেন? আর এই পরিমাণ কাঁচামরিচ আসছে যে আগামী 15 দিনে আর কাঁচামরিচ লাগবে না। এই পরিমাণ কাঁচামরিচ তো কাঁচামাল, কাঁচামরিচ লাগছে এখন আনছো। চাউল আসছে কত হাজার মেট্রিক টন, চট্টগ্রাম বন্দরে ঢুকছে, ঢুকার পরে ওই চাউল সমস্ত কিছু করার পরে বলছে ওকে, গোডাউনে যাওয়ার পরে বলতেছে যে না এই চাউল খারাপ, এই চাউল আমরা রাখবো না, আবার নাকি ফেরত পাঠাইছে শুনলাম।
যে ওই চাউল ফেরত পাঠাইছে, তো ফেরত পাঠাইছে নিয়ে গেছে, আগামীতে হয়তো আবার চাউল দিবে না, আগামীতে চাউল হয়তো দিবে না, যে তোমাদের দিয়া লাভ কি, তোমরা তো উল্টাপাল্টা কথা কও, তোমরা তো মান সম্মান খাইতে। আসলে কি চলতেছে কি চলে না এটা বুঝা এখন মানে টাফ হয়ে দাঁড়াইছে। এখন আপনি একবার কোন সার্বভৌমত্ব আঘাত, আবার তার কাছে যান যে ভাই আমার লবণ দেন, কাঁচামরিচ দেন, তেল দেন, এই চাউল দেন, ডিজেল দেন, ডিজেল না দিলে আমরা বাঁচুম না। একবার আপনার এই জ্বালানি মন্ত্রী বলে যে বিদ্যুতের লোডশেডিং হয়, কারণ হচ্ছে যে গ্যাসের অভাবে মানুষ চুলা জ্বালায়। আবার একবার এই জ্বালানি মন্ত্রী কয়েকদিন আগে বলছেন যে আসলে অতীতে বাংলাদেশ সরকার 17 বছর এই পাইপলাইন দিয়ে ভারতে জ্বালানি গ্যাস রপ্তানি করছিল। তো ভাই পাইপলাইনে নাকি, যেই পাইপলাইনে তেল আসে ওই পাইপলাইনে নাকি গ্যাস গেছিল ওনার কথা, যার কারণে এখন গ্যাস সংকট। এখন ওই গ্যাসের পাইপলাইনে আবার তেল আনতেছে, এগুলো আসলে বুঝার কোনো উপায় নাই যে কি বলতেছে। সুতরাং যে কোনো একটা জায়গায় স্ট্যান্ড থাকেন, আমি শক্ত, আমি যা বলছি ভুল হোক শুদ্ধ হোক মিথ্য হোক আমি এই, সেটা পারতেছেন না। সেটা না পাইরা অযথা যে বাচালের মতন কথা বললে লাভ নাই। এখন আপনি দেখেন জ্বালানি আনছে, কাঁচামরিচ আনছে। রাশেদ হায়দার ভাই, ছোট্ট একটা প্রশ্নের মধ্যে করে এই প্রসঙ্গটা আমরা আরো আলোচনা করব, রফিক ভাই আসছে, রফিক ভাইয়ের কাছ থেকে শুনবো। তবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনি যে বললেন ওই যে সরকার যে বিবৃতিটা দিয়েছে ক্ষোভ প্রকাশ করে, শেখ হাসিনার দিল্লি থেকে প্রেস কনফারেন্স, ঢাকার ক্ষোভ প্রকাশ করে, সেখানে বললেন 13 বার সেটাকে সংশোধন করেছে, এডিট করেছে। আমি অবশ্য কোথাও একটা দেখেছি, একজন খুব ব্যাখ্যা করেছিলেন যে 9 টাইমস, উনি ইংলিশেই স্ট্যাটাসটা দিয়েছেন, দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, কোথায় কোথায় চেঞ্জ করেছেন প্রত্যেকবার তিনি ওই সিরিয়ালে, প্রথমবার কোন জায়গায় সংশোধনী করেছেন, দ্বিতীয়বার কোথায় সংশোধনী করেছেন, তৃতীয়বার কোথায়, এইভাবে তিনি 9 বার দেখিয়েছেন যে 9 বার সংশোধনী করেছেন, দীর্ঘ এক স্ট্যাটাস। সরকার কি খুব হেজিটেশনে আছে, নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা নীতি নির্ধারক তাদের মধ্যে কূটনৈতিক দুর্বলতা আছে? আপনার কি মনে হয় সংক্ষেপে? সরকার একরকম, সরকার হেজিটেশন না, সরকার আসলে দেশ কিভাবে চালাবে সেটা পারতেছে না। গত ইউনিসিও গভর্নমেন্টের আমলে পররাষ্ট্র থেকে সমস্ত ইয়েতে মৌলবাদীদের আস্তানা হয়ে গেছে, এবং আপনার একজন সচিব বানাইতে একটা দেশের সরকারের প্রায় 30 বছর লাগা যায় বিভিন্ন ট্রেনিং মেনিং দিয়া। এখন আপনি গণহারের সচিব, উপসচিব সব কোরবান করছেন, কোরবান করে কি করছেন, নিচ থেকে নিয়ে গেছেন। ভাই এখন আমারে নিয়ে যদি আপনি আমেরিকার রাষ্ট্রদূত বানান, তা আমি তো রাষ্ট্রদূত, এটার কি কাম এটা বুঝবো না। আমি মনে করবো যে বাইরে আমেরিকার রাষ্ট্রদূত বানাইছে মানে আমি দুধ বেচতে হইব, গরুর দুধ, ছাগলের দুধ, ভেড়ার দুধ। অবস্থাটা হয়ে গেছে ওইরকম। শিক্ষিত লোকজন না বসাইয়া অশিক্ষিত মৌলবাদী বসানো হয়েছে সব। এদের মাথার ভিতরে পাকিস্তান, আরবিস্তান ছাড়া আর কিছু ঘুরে না। সুতরাং তাদের একটা ইচ্ছা, আপনি দেখবেন যে এইসব চিঠি পত্র চালাচালি যা করে, একটু খোঁজ করেন ভিতরে ঢুকি দেন, দেখবেন যে সব হচ্ছে যে মৌলবাদী জিহাদি। এরা এমন ভাবে যে ভারত বিদ্বেষীতে এদের আনতে হবে যে কোনো জায়গায়। ওরা যদি ভাত রানতে যায়, ভাত যদি একটু ভর্ত হয়ে যায়, যে বেটার এখানে ছিল, সম্ভবত পানির ভিতরে কিছু একটা কইরা দিছে, ভাত ভর্ত হয়ে গেছে। আমার এলাকায় একটা বাবুর্চি ছিল, ও বিষয়ে বড় বড় বিয়েতে রানতো, আর হের যে বিয়েতে রানতো কোন এক বিয়েতে ধরেন আমি যে যদি হাজির হইতাম, হে কোনোদিন কইতে যে দৌড়ে কইতো ভাই আজকে পানি একটু আসলে বেশি ঠান্ডা ছিল তো পোলাও নরম হয়ে গেছে, ওই মাংস লাকড়িতে আগুন ঠিক মতো জ্বলে নাই, পানি পড়ছে বিধায় মাংস শক্ত হয়ে গেছে। হে জীবনে স্বীকার করে নাই যে এর রান্নার কোথাও না কোথাও ভুল আছে। আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফরেন অ্যাফেয়ার্স এর লোকজন বলেন, ডিপ্লোম্যাট বলেন, সবই এই মুহূর্তে মৌলবাদ। অশিক্ষিত গন্ডমূর্খ গোয়ার আয়না বসাই দিলে যা হয়, এদের কাছে এর চেয়ে বেশি কিছু আপনি আশা করতে পারেন না। এদের মাথায় তো সিস্টেম, আপনারা যে যেমন আপনি দেখেন আপেলের আইফোন 1 থেকে 3 থেকে এখন 18-তে চলে গেছে, ল্যাপটপ ডেলের ল্যাপটপ অমুক তমুক বউ গেছে, উইন্ডোজ কোথায় ছিল আপনার 2-3, এখন 11 প্রো চলে গেছে গা, আপডেট হয় সফটওয়্যার, আর এগুলোর মধ্যে মৌলবাদীর সফটওয়্যার ফিটিং করা আছে, এইটা আর আপডেট হয় না। ওইটা আপনার সারা জীবন দিয়ে দিল, আপডেট করতে পারবে না, ওই মৌলবাদী তো চলেই রয়েছে, ওদের সিস্টেমে বসে গেছে, হার্ড ডিস্ক এটা চেঞ্জ করতে পারবে।